হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের সামনে হাজির হয়েছি রবিউল মোল্লা। আমি এর আগে আপনাদের ডিজাইন অফ স্ট্রাকচারের কয়েকটা আহ, দুইটা অধ্যায় করিয়েছি। এখন আমরা তৃতীয় অধ্যায় রূপান্তরিত সেকশনে এসেছি, যেটা হচ্ছে ষষ্ঠ সেমিস্টারের আমাদের রূপান্তরিত সেকশনের একটা প্রমাণ। আর এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রমাণটা আজকে আমরা আমাদের বোর্ডে সুন্দর করে একদম সাবলীল ভাষায় সমাধান করব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল কাজে। ওকে, যে কথাটা বলতেছিলাম যে আমরা রূপান্তরিত সেকশন নিয়ে আলোচনা করব, তো আমি একটু লিখে নিই উপরে রূপান্তরিত সেকশন। রূপান্তরিত সেকশন, তো এই রূপান্তরিত সেকশনের বিষয়টা যখনই আমরা আসি, তার মানে রূপান্তর বিষয়টা কি একটা একটা কাঠামো থেকে অন্য একটা কাঠামো বা অন্য কোনো কিছুতে রূপান্তর করা। মানে আমার আগের যে অবস্থান একটা শেপ থাকবে, ওই শেপটা থেকে আমি পরবর্তীতে ওই শেপের অন্য কোনো জিনিসের মাধ্যমে বা অন্য কোনো টপিকসে অন্য কোনো টাইপে আমি কি রূপান্তরিত করবো, এটাই হচ্ছে আমাদের সেই রূপান্তর। মানে এটাকে আবার ট্রান্সফরমার বলতে পারে, ট্রান্সফার সেকশন। তো এই ট্রান্সফার সেকশনটা মূলত বিমের ক্ষেত্রে করে থাকবো। আজকে যে আমরা বিমটা করবো, তো এটা হচ্ছে বিমের ক্ষেত্রে। এটাকে আবার কি বলে, কাল্পনিক সেকশনও বলে। ওকে, কাল্পনিক সেকশন বা এই রেখাটাকে প্রথমে কাল্পনিক ভাবে আঁকা হয়। তার মানে আমি একটা বিমে যেহেতু আসছে কথার মাধ্যমে, বিম কি, বিম হচ্ছে একটা আনুভূমিক উপাংশ। তো আমি একটা বিম এঁকে নিই, বিমের একটা সেকশন যদি এখানে আঁকি, এই ধরে নিলাম যে এই একটা আমার বিম আছে। তো এই হচ্ছে বিম। তো আমি কথা বেশি বাড়াবো না, তো প্রমাণটাই আমি দেখাবো। তো এখানে যেটা আছে আমি এই বিমটা এঁকে নিলাম। তো এই বিমের একটা নিউট্রাল অ্যাক্সিস থাকবে, তাই না? এই বিমটা কি আকারে থাকবে, এর ভিতরে থাকবে স্টিল প্রোভাইড করা থাকবে, তারপর হচ্ছে কংক্রিট থাকবে, কংক্রিটের ভিতরে থাকবে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, হ্যাঁ, আরো যে সমস্ত আছে কংক্রিট তৈরি করতে সেগুলো। তো এর ভিতরে একটা ভরকেন্দ্র কাজ করবে এর মাঝ বরাবর। তার মানে এটার একটা নিউট্রাল অ্যাক্সিস থাকবে। এই নিউট্রাল অ্যাক্সিসটা আমি ধরে নিলাম যে এই খান দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই বরাবর আছে। তার মানে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। এবং এইটা যেহেতু একটা বিম, তার মানে এই বিমের একটা কি থাকবে, প্রস্থ থাকবে, সেটা আমি ধরে নিলাম বি। এবং এর একটা গভীরতা থাকবে, কি, টোটাল একটা গভীরতা থাকবে। সেই গভীরতাটাকে আমি প্রকাশ করব, সেই গভীরতাকে আমি প্রকাশ করলাম, ধরলাম যে এটা এটা এখান থেকে টোটাল এই পর্যন্ত ছিল, সেটা ডি ধরলাম। এখন আর এখানে যেহেতু রূপান্তরিত সেকশনের বিষয়টা আসছে, তার মানে এখানে একটা কার্যকরী গভীরতা থাকবে। তার মানে এর ভিতরে একটা স্টিল প্রোভাইড করা থাকবে। এই হচ্ছে সেই আমার স্টিল গুলা দেওয়া রইলো, বা রড গুলা, যেটা এইভাবে দেয়া থাকবে। তো এই স্টিলের এই পর্যন্ত, এখান থেকে একদম এই যে আমাদের এই পর্যন্ত যে দূরত্বটা থাকবে, সেটা হচ্ছে আমাদের কার্যকরী কার্যকরী দৈর্ঘ্য। ওকে, এটা হচ্ছে কি, আমার সেই কার্যকরী দৈর্ঘ্য, এটাকে প্রকাশ করবে ডি দ্বারা। আমি এতটুকু দেখাইলাম। তো এর ভিতরে আমরা জানি কি, কি জানি, আমরা জানি হচ্ছে চাপ বহন করে কি, কংক্রিট। কংক্রিট থাকে কোথায়, উপরের দিকে কংক্রিট। তার মানে এই হচ্ছে চাপের জোন, মানে এই এলাকায় চাপ বহন করতে পারবে। আর এই স্টিল নিতে পারে কি, এই স্টিল নিতে পারে মূলত টান। তার মানে নিচের যে জোনটা আছে সেটা মূলত টান চাপ প্রতিরোধ করবে। এখন দেখো, এই যে এখান থেকে যেহেতু আমাদের এখানে এখন রূপান্তরিত সেকশনটা হচ্ছে, এটা তো আমাদের একটা স্বাভাবিক কি, বিম। তার মানে এই বিমটাকে যদি আমি রূপান্তরিত করবো, এই রূপান্তরিত বিষয়টা হচ্ছে আমাদের এখানে এই যে স্টিলের জায়গায় আমরা টোটালি আমরা কি নিয়ে আসবো, কংক্রিট নিয়ে আসবো। এবং কংক্রিটটাকে যখন নিয়ে আসবো, তখন যে কোনো একটা ম্যাটেরিয়াল চলে আসবে, সেটা কি, কংক্রিট চলে আসবে। যখন আমরা কোনো কিছু তৈরি করার সময় যখন আমরা কি করব, কোনো ধরনের এক জাতীয় পদার্থ দ্বারা কোনো কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করব, তখন সেটা হবে কি, সমসত্ব বিম। সমসত্ব জিনিসটা মানে যদি আমাদের বলা হয় সমসত্বটা বিমের উদাহরণ, সেটা হতে পারে কাঠের, কাঠ, কাঠ দিয়ে যে বিমটা হয়, সেটা সেখানে ভিতরে আর কোনো কিছু থাকে না। তারপর হচ্ছে যে আপনার স্টিলের যেটা থাকে, স্টিল, হ্যাঁ, এই এই সমস্ত দিয়ে যেটা টোটালি স্টিল থাকবে, টোটালি কাঠ থাকবে। তার মানে যে জিনিসটার ভিতরে, যে অবকাঠামোর ভিতরে বা কাঠামোর ভিতরে যখন আমাদের সম্পূর্ণরূপে ওই একটা মাত্র পদার্থ থাকবে, সেটা আমাদের কি হবে, সেটা হবে সমসত্ব বিম। তার মানে এই যে আমার সেই সমসত্বের বিষয়টা, এই রূপান্তরিত সেকশনে সেই সমসত্বের বিষয়টাই আসবে। ওকে, এই সমসত্ব বিষয়টা মানে হচ্ছে আমি এই যে স্টিলটা, যেটা আমরা জানি কি, স্টিলের শক্তি খুবই বেশি। তার মানে এই খুবই বেশি থাকার কারণে আমরা স্টিলের জায়গায় আমরা কি প্রোভাইড করবো, আমরা কংক্রিট প্রোভাইড করবো। এই কারণবশত এটা হবে কি, সেই রূপান্তরিত সেকশন, মানে রূপান্তরিত বিম বা ট্রান্সফরমার বিম যেটাকে বল। ঠিক আছে, তো এখানে আমরা কি করবো, সেই কংক্রিটটা বেরিয়ে নেবো, মানে কংক্রিট দেবো। তো সেক্ষেত্রে আমি আরেকটা ডায়াগ্রাম আঁকতে পারি। মানে এরই এখানে আমি কি প্রোভাইড করবো, সেই আমার কংক্রিটটা প্রোভাইড করবো। তো এই হচ্ছে আমার সেই বিমের এই সেকশন। এখন দেখো, আমি নিব কোন পর্যন্ত, এই পর্যন্ত নেব। ঠিক আছে, আমি কিন্তু নিচ পর্যন্ত নেব না, কারণ আমার এদিকে কি আছে, স্টিল পর্যন্ত আমি কংক্রিট দেবো। তার মানে মানে
কার্যকরী গভীরতা পর্যন্ত কাজটা করব। তো সেক্ষেত্রে আমার এই যে কার্যকরী গভীরতা পর্যন্ত কাজটা যে করব, তো এই ক্ষেত্রে আমাদের এখানে কি আসবে, এই যে এইখানে দেখেন আমি মূলত হচ্ছে কি আমার স্টিলের জায়গায় আমি কি প্রোভাইড করব, কংক্রিট প্রোভাইড করব। তার মানে আমরা জানি যে স্টিল যে পরিমাণ টান নিতে পারবে, আমরা জানি কি কংক্রিট চাপ নিতে পারে, কিন্তু সামান্য পরিমাণ টান কি কংক্রিটও নিতে পারে। তো সেই সামান্য পরিমাণ যদি আমি টান নিতে চাই, তার মানে এখানে তো একটা বিমের উপর টান আসতে পারে, চাপ আসতে পারে না। তার মানে সেক্ষেত্রে আমি এত এন সংখ্যক কি কংক্রিট বাড়াই দেবো। তাহলে যদি আমি এন সংখ্যক কংক্রিট বাড়াই দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের কি এই স্টিলের যে টানের শক্তিটা, তখন সেটা পূরণ হয়ে যাবে। পূরণ না হলে সেটা সমকক্ষ যাবে, সেটা হচ্ছে রূপান্তরিত সেকশনের কথা। তো এই ক্ষেত্রে আমি কি করব, এখানে আমি সেই কংক্রিট প্রোভাইড করে দিলাম। এটা হচ্ছে সেই আমার কংক্রিট, এখানে কি আছে, সেই কংক্রিটটা আছে, এই হচ্ছে কংক্রিটের চিহ্ন, এটাও কংক্রিট, এটাকে আমি কংক্রিট দিয়ে দিলাম, এটা সেই কংক্রিট। এখন দেখেন এটা যদি এরকম হয়, এখন এটাকে আমি বলছি কি এন গুণ কি স্টিলের যে ক্ষেত্রফল আছে সেটা এন গুণ বাড়াই দিলে সেটা আমাদের কি হবে, কংক্রিট আমি প্রোভাইড করে দিলাম। এখানে আমি সেই এন গুণ সংখ্যক কংক্রিট সেখানে প্রোভাইড করে দিলাম। দেখেন এখন এটা হচ্ছে আমার সেই টেনশন জোন, এটা কি আমার সেই টেনশন জোন, এই টেনশন আর এটা হচ্ছে কম্প্রেশন। তার মানে এটা কম্প্রেশন আর এটা হচ্ছে কি সেই টেনশন জোন। তার মানে এখানে আমার সেটা বি, আর এটা যেহেতু আমার একটা নিউট্রাল অ্যাক্সিস ধরে নিলাম, যে নিউট্রাল অ্যাক্সিসের এখানে কি এটা যদি ডি হয়, এখান দিয়ে এতটুকু ডি, তার মানে এটা হবে কি d/2, এটা কি হবে সেই d/2। এখন দেখেন এই গেল আমাদের বিষয়টা। এখন আমি একটু এখানে সামারি যতটুকু করছি এতটুকু গেল। এখন দেখেন এর ক্ষেত্রে আমাদের কি আসবে, এখানে একটা স্ট্যাটিক্যাল মোমেন্ট আসবে। স্ট্যাটিক্যাল মোমেন্টটা কেমন আসবে, স্ট্যাটিক্যাল মোমেন্টটা আসবে যে আমাদের এই যে নিউট্রাল অ্যাক্সিস, এই নিউট্রাল অ্যাক্সিস সাপেক্ষে ওটা ঘুরতে যাবে। তার মানে আমরা জানি কি মোমেন্ট সমান জানি কি, যে এখানে যেহেতু জানি, তো জানি স্ট্যাটিক্যাল মোমেন্ট, স্ট্যাটিক্যাল মোমেন্ট। এখন দেখেন আমরা মোমেন্ট সমান জানি, একটা মোমেন্ট সমান জানি কি বল ইনটু লম্ব দূরত্ব। তার মানে এখানে লম্ব দূরত্ব, এখানে বল কি, বলটা হচ্ছে আমাদের এই যে এই চাপটা যেটা যে ক্ষেত্রফলের উপর পড়বে সেই পরিমাণ বল আসবে। তার মানে এখানে বলটা কি বি, আর আর এটা যদি আমি ধরে নিলাম, এটা এই অংশটাকে আমি ধরে নিলাম কি, এই যে এইখান থেকে এতটুকু ধরে নিলাম আমি এক্স ধরে নিলাম। তার মানে এই ক্ষেত্রে এটা কি হবে এক্স, আর এই ক্ষেত্রে আমাদের কি এই যে এই অংশটুকু ধরে নিলাম এক্স। যেহেতু আমরা পুরো টোটালি আমরা ধরে নিয়েছি কি, এটা ধরে নিয়েছি ডি, তাহলে এই উপরের অংশ ধরে নিলাম আমাদের এক্স। তার মানে এতটুকু কি হবে, এতটুকু থেকে এতটুকু দূরত্ব যতটুকু হবে, তার মানে এটা হবে কি, যদি আমাদের পুরো দূরত্ব কার্যকরী একক যদি ডি হয়, তার মানে এখান থেকে এক্স চলে গেলে থাকবে ডি মাইনাস এক্স, এতটুকু সেই ডি মাইনাস এক্স। তার মানে এক্ষেত্রে এই ক্ষেত্রটা নিয়ে যখন আমি কাজ করব, তখন এটা মুছে দেই, তার ক্ষেত্রে এখানে আমাদের কি হবে, সেই এক্স হবে, ঠিক না। তো এটা যদি সেই এক্স হয়, তো সেক্ষেত্রে এই জায়গায় কি হবে ডি মাইনাস এক্স। ওকে, এখন দেখেন এই স্ট্যাটিক্যাল মোমেন্ট যে বিষয়টা আছে, স্ট্যাটিক্যাল মোমেন্ট হচ্ছে আমাদের বল। তার মানে এখানে বল কি আছে, কম্প্রেসরের জন্য বি এক্স নাকি, এটা যদি সেই বল, এবং এখন এই বল সাথে আমাদের কি দূরত্ব, এই দূরত্বটা কি হবে জানেন, সেই দূরত্বটা হবে আমাদের যে নিরপেক্ষ অক্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, নিরপেক্ষ অক্ষ থেকে সেই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। দেখেন এখানে নিরপেক্ষ অক্ষ হচ্ছে এই যে এটা নিরপেক্ষ অক্ষ, তার মানে এখান থেকে আমার ভরপেক্ষ পর্যন্ত দূরত্ব যদি হয়, এখানে কি হবে, সেটা হবে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কি আমাদের এক্স পরিমাণ। তার মানে এখানে কি হবে x/2। তার মানে এখানে কি লিখতে পারি, তার মানে এখানে x এর গুণ করলে bx² হচ্ছে 2। এটা গেল কি কম্প্রেশনের জন্য, হ্যাঁ চাপ এলাকার জন্য, এখানে লিখে দিবেন চাপ এলাকার জন্য। এটা জানি। এখন দেখেন এটা গেল চাপ এলাকার জন্য, যখন আমি টান এলাকার জন্য হিসাব করবো, তখন আমরা লিখতে পারি কি আবার টান এলাকার জন্য কি লিখতে পারি, টান এলাকার জন্য লিখতে পারি যে স্ট্যাটিক্যাল মোমেন্ট সমান আমরা কি লিখতে পারি, এখন এই চাপ এলাকার জন্য আমাদের সে কি এই পরিমাণ ক্ষেত্রফল। তার মানে এটা হচ্ছে কি সেই এটা বলটা হচ্ছে কি চাপটা কি n ইনটু s, এটা হচ্ছে বল, এর সাথে ক্ষেত্রফল যেহেতু এটা হচ্ছে সেই বল ইনটু দূরত্ব। তার মানে এখান থেকে
এই যে এটার যে নিউট্রাল অ্যাক্সিস, সেখান থেকে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে ওই এলাকার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তার মানে এইটা যদি হয় সেই অংশ, তার মানে এখানে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি d/x ইনটু d মাইনাস x এতটুকু নাকি। তার মানে এটা গেল আমাদের সেই। এখন এই যে যেহেতু এটাকে সাম্যাবস্থায় ক্রিয়েট করবে, যেহেতু এই পরিমাণ n গুণ কি স্টিল প্রোভাইড করার ফলে, কংক্রিট প্রোভাইড করার ফলে এখানে আমাদের সেই রূপান্তরিত সেকশন আছে। তার মানে ভারসাম্য অনুযায়ী বা ভারসাম্যতার সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আমি কি লিখতে পারি, তখন আমি লিখতে পারি এই স্ট্যাটিক্যাল যে মোমেন্টটা আছে, চাপ এলাকার স্ট্যাটিক্যাল মোমেন্ট সমান টান এলাকার স্ট্যাটিক্যাল মোমেন্ট আমি লিখতে পারি। তার মানে আমি লিখতে পারি কি bx a স্কয়ার ভাগ হচ্ছে 2 ইজ ইকুয়াল টু কি আছে n a s ইনটু d মাইনাস x এটা লিখতে পারি। তার মানে এটাই ছিল আমাদের সেই রূপান্তরিত সেকশনের প্রমাণ, প্রুফড। এখন দেখেন এটা তো আমরা জানলাম। এখন এই রূপান্তরিত সেকশন এখানে আমরা যদি b জানি, a জানি, তারপর n জানি, as জানি, এটা যদি এবং গভীরতা কার্যকরী একক জানি, তাহলে আমাদের এই জায়গায় যে x এর ভ্যালুটা আমাদের কোন জায়গায়, কোন পোর্শনটা আছে, কোন জায়গায় ভরকেন্দ্র কাজ করবে, নিউট্রাল অ্যাক্সিসটা কোথায়, সেটা আমরা জানতে পারবো নাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এটা ছিল আমাদের এই অংশের জন্য প্রমাণ। তার মানে এরপরে আমরা আরেকটা প্রমাণটাই এর ভিতরে আছে। দেখুন এতটুকু আমাদের আর লাগবে না, আমরা একটু মুছে দেই। এখন যে বাকি যে প্রমাণটা আছে সেটা হচ্ছে এইখান থেকে আমাদের একটা কি রেজিস্টিং মোমেন্ট এর মান, বা এখানে যে একটা পীড়ন কাজ করবে, মানে চাপ, যেহেতু পীড়ন বিষয়টা কি, পীড়ন বিষয়টা হচ্ছে কোনো একটু একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে, ওই বল প্রয়োগের ফলে যতটুকু ওর কি রিঅ্যাকশন ফোর্স দেবে, ওইটা হচ্ছে পীড়ন। তার মানে এখান থেকে যদি আমি সেই পীড়ন ডায়াগ্রামটা আঁকি, তার মানে পীড়ন ডায়াগ্রামটা হবে কেমন, এইভাবে হবে সেই পীড়ন ডায়াগ্রামটা। ওকে, এখানে সেই কম্প্রেশনের জন্য FC, হ্যাঁ, আর এই জায়গা হবে কি n মানে FS, কারণ এই FS টা n গুণ পরিমাণ কি বাড়াইছিলাম, কংক্রিট প্রয়োগ করছিলাম। তার মানে এটা যদি হয়, তার মানে এখান থেকে কি হবে, এইখান থেকে এটা মূলত হবে যে এখানে হবে কি, এখানে এতটুকু পরিমাণ ছিল আমাদের x দূরত্ব ছিল নাকি, এতটুকু পরিমাণ ছিল x। তার মানে যদি আমার ত্রিভুজ আকৃতি হয়, এই ত্রিভুজ আকৃতির হয়, তার মানে ত্রিভুজ আকৃতির ভরখণ্ড কোথায় কাজ করে, সমকোণ থেকে যখন সূক্ষ্মকোণের দিকে যাব তখন সেটা কি করবে 1/3 অফ ডিসটেন্স। হ্যাঁ, আর মনে করেন এটা কি আছে, এটা x ধরে নিলাম, বা এটা h ধরে নিই, h ধরে নিলাম। তো এটা যখন আবার সূক্ষ্মকোণ থেকে সমকোণের দিকে আসবে তখন সেটা কি হবে 2/3 অফ ডিসটেন্স। তার মানে সেটা কি হবে 2/3 অফ ডিসটেন্স। ওকে, এখন দেখেন এটা যেহেতু এটা কি আছে, এটা আছে এই সমকোণ থেকে দিকে যদি দেই, তার মানে এখান থেকে চলে যাবে কি 1/3 অফ x নাকি। তার মানে এইখান থেকে যদি 1/3 অফ x যায়, তার মানে এটা পুরোটা যদি d হয়, তার মানে এই 1/3 অফ ডিসটেন্স চলে গেল, তার মানে d টোটাল d থেকে চলে যাবে কি x/3, এতটুকু চলে যাবে না, এতটুকুই আমাদের সেই চলে যাবে। তার মানে এই এখানে একটা রেজিস্টিং মোমেন্ট আসবে, রেজিস্টিং মোমেন্ট। এই রেজিস্টিং মোমেন্টটা এখন এই পিরিয়ডের জন্য যে আমাদের যে মোমেন্টটা আসবে রেজিস্টিং মোমেন্টের জন্য, সুতরাং জানি কি রেজিস্টিং মোমেন্ট, জানি কি রেজিস্টিং মোমেন্টটা হচ্ছে আমাদের এখান থেকে একটা কি যুগল সৃষ্টি হবে, মানে একটা নিরপেক্ষ অক্ষ থেকে এখানে আমরা জানি না যে আসলে কোন পোর্শন থেকে কত দূরত্ব থেকে আসতেছে। এখানে হবে যে আমাদের এই যে নীল যে বটম লাইন থেকে আছে, বটম লাইন থেকে এখানের যে দূরত্ব থাকবে, মানে আমাদের উপরে যে সারফেসটা থাকবে সেই পর্যন্ত যে দূরত্বটা আছে সেটাই হচ্ছে আমাদের সেই যুগল, বা এটাকে বলে লিভার আর্ম বলে অথবা যুগল বলে। এটাকে আবার কে দ্বারাও প্রকাশ করে। হ্যাঁ, এটার সময় আমরা লিখতে পারি আবার d মাইনাস x/3 এভাবে লিখতে পারি। ওকে, এখন দেখেন এই রেজিস্টিং মোমেন্ট, তার মানে এখানে মোমেন্ট সমান জানি কি বল ইনটু কি দূরত্ব বা ডিসটেন্স, এই ডিসটেন্স। এখন বলটা কি আমরা সমান জানি কি বল সমান জানি কি আমরা জানি কি পীড়ন সমান জানি কি, যেহেতু এখানে পীড়ন ডায়াগ্রাম আসছে তার মানে এখানে পীড়ন আসবে, পীড়ন সমান জানি বল ভাগ হচ্ছে কি ক্ষেত্রফল। তার মানে এখানে যদি আমি বলটা রাখি কনস্ট্যান্ট, তার মানে ক্ষেত্রফল গুণ হয়ে যাবে, তার মানে পীড়ন ইনটু ক্ষেত্রফল। এখন দেখেন এখানে পীড়নটা কি, এখানে এই যে পোর্শনের জন্য সর্বোচ্চ, মানে বাইরের অংশের জন্য সর্বোচ্চ মানে পীড়ন হচ্ছে FC, আর নিউট্রাল অ্যাক্সিসে পীড়ন কি 0। তার মানে এখানে FC
প্লাস হচ্ছে 0, আর এটা যদি আমি মাঝ বরাবর রাখতে চাই তার মানে সেটা হবে কি 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের সেই বলের সাথে আমাদের কি রাখতে হবে, এফসি। এই যে বলটা গেল, এর সাথে আমাদের কি করতে হবে, এখন ডিসটেন্স হিসাব করতে হবে, তাই না? এখন ডিসটেন্স হিসাব করার জন্য এখন দেখেন এটা গেল আমাদের সেই পীড়নের জন্য, এটা হচ্ছে বলের যে পীড়নটা সেটা। এখন এর জন্য আমাদের কি বের করতে হবে, টোটাল বলটা বের করতে হবে। তো এই বলের সাথে আমাদের কি পীড়ন ইনটু ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি বের করব, ক্ষেত্রফল হচ্ছে আমাদের ক্ষেত্রফল কি এটার জন্য bx, এই যে সেই bx। এখন দেখেন ডিসটেন্স কি, ডিসটেন্সটা কত হবে, এই যে এইখান দিয়ে বলছিলাম যুগল বা লিভারাম, সেটা কি d মাইনাস x/3। ওকে, এখন দেখেন এটা কি হবে, এটাকে যদি আমি হাফ লিখতে পারি, হাফ অফ fc bx ইনটু d মাইনাস x/3। এটা গেল কি, এটা গেল চাপ এলাকার জন্য, সেটা আমি লিখতে পারি চাপ এলাকার জন্য। ঠিক আছে, রেজিস্টিং মোমেন্ট। এখন দেখেন এটা তো গেল আমার এই ক্ষেত্রে। এখন যদি আমি টান এলাকার জন্য রেজিস্টিং মোমেন্ট বের করি, এখন এই পাশে আমি চলে আসলাম, এখানে দেখেন টান এলাকার জন্য রেজিস্টিং মোমেন্ট বের করব। এটা কি এমসি, এমসি, এটা কি এমসি। এখন এখান থেকে আপনি এমসি যদি জানেন, তাহলে এফ এস যদি অজানা মান থাকে তাহলে আপনি এটা নিতে পারবেন, এটা একটা প্রমাণ। ঠিক আছে, এখন এটা গেল এটা। এখন যদি আমি টান এলাকার জন্য রেজিস্টিং মোমেন্ট বের করি, তার মানে টান এলাকার জন্য রেজিস্টিং মোমেন্ট, রেজিস্টিং মোমেন্ট, তার মানে এখানে রেজিস্টিং মোমেন্টটা কি হবে, সেই বল ইনটু কি দূরত্ব, তার মানে সেই বল ইনটু কি দূরত্ব বা ডিসটেন্স। তার মানে এই দূরত্ব যদি হয় তাহলে এখানে বল হবে কি, বল হবে কি পীড়ন ইনটু ক্ষেত্রফল। সরি, এখানে এই এফএস টা হবে না, এখানে হবে এফএস পরিমাণ বাড়াইছে, মানে এনএস পরিমাণ যদি বাড়ায় তার মানে এই জায়গার যে পীড়নটা হবে সেক্ষেত্রে আমার এখানে যেহেতু আমাদের সেই কংক্রিট প্রোভাইড করা থাকবে তখন সেটা ভাগাকার আসবে, ঠিক না? তার মানে এখানে কি হবে, সেই এফএস বাই এন, আর এটা ছিল সেই আমাদের কি পীড়ন, পীড়ন এর সাথে কি আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল আছে এনএস, এনএস। এখন দেখেন দূরত্ব কি হবে, দূরত্ব হবে সেই লিভার আর্মটা, তার মানে লিভার আর্মটা কি আছে d মাইনাস x/3। ওকে, এখন দেখেন এক্ষেত্রে কি হবে, এই এন আর এই এন কাটা, তার মানে এখানে থাকবে কি এফএস এস ইনটু d মাইনাস x/3। এটা হবে কি এম এস এর জন্য, সুতরাং এম এস এর জন্য, তার মানে এই একটা প্রুফ। এগুলো প্রমাণ আসতে পারে, ঠিক আছে, বলতে পারে যে প্রমাণ করো যে এই যে এটা প্রমাণ করো যে এই bx ইজ ইকুয়াল টু bx স্কয়ার বাই হচ্ছে 2 মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে n as d মাইনাস x। এটা একটা প্রমাণ আসতে পারে। আবার আসতে পারে যে একটা প্রমাণ আসতে পারে যে প্রমাণ করো যে mc ইজ ইকুয়াল টু হাফ fc bx ইনটু d মাইনাস x/2। আবার প্রমাণ করতে পারে এটা। ঠিক আছে, এই তিনটা হচ্ছে সূত্র। এই সূত্রের মাধ্যমে যদি আমরা এরপরে ভিডিওটা ম্যাথ করাবো, ঠিক আছে। তার মানে আপনি এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার অ্যাডমিশন, ডুয়েট অ্যাডমিশন, জব, একাডেমিক এই ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ছিল এই প্রমাণটা। যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা সেটা সলভ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।